আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। টানা সপ্তম কার্যদিবসেও নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। দরপতন কোনো কিছুতেই থামছে না ঢাকা শেয়ার বাজারে। আমরা টানা ৬ কার্যদিবসে সূচক দেখেছি ২২০ পয়েন্ট কমেছে। আজ দিন শেষে ৩৯ পয়েন্ট সূচক কমেছে। সেই হিসেবে ৭ কার্যদিবসে ২৬০ পয়েন্ট সূচক কমেছে এবং একটানা ৭ কার্যদিবসের মধ্যে পতন হচ্ছে। এর মধ্যে একদিনও আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাইনি এবং আজকে লেনদেনের গতি অনেকটাই কমে গিয়েছে। আজ টানা ৯ কার্যদিবস পর আজ ৪০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র ৩৫৫ কোটি টাকা লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। লেনদেনের গতি কমে গিয়েছে, অব্যাহত দরপতন হচ্ছে। এছাড়া বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে এখন পর্যন্ত। দিন শেষে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৭০টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ২৭৫টি কোম্পানির দর হারিয়েছে। অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। জি, আসসালামু আলাইকুম সাইফুল ভাই। জি, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। সাইফুল ভাই, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি খুবই সেন্সিটিভ বিষয়। আপনি জানেন যে ৫ ব্যাংকের মার্জার হওয়ার পর আমানতকারীরা অ্যাটলিস্ট আশ্বস্ত হয়েছে যে প্রথমে ২ লাখ টাকা করে তুলতে পারবে, তারপরে ক্রমান্বয়ে তাদের পুরো অর্থ ফেরত পাবে। কিন্তু শেয়ার হোল্ডারদের জন্য অপরদিকে আমরা দেখছি যে তাদের সাথে আসলে এক ধরনের অবিচার করা হয়েছে। আপনি জানেন যে শেয়ার হোল্ডারদের হঠাৎ করে এই লেনদেন বাতিল ঘোষণা করেছে ডিএসসি, সিএসসি এবং ২২০ কোটি সাধারণ শেয়ার রয়েছে এই ৫টি ব্যাংকে। তো তাহলে অডিটেড রিপোর্ট দেখে শেয়ার বাজারে বিনিয়োগ করে শেয়ার হোল্ডাররা কি ধোঁকা খেয়েছে কিনা? কিছুটা তো অবশ্যই, কারণ হচ্ছে যে আপনার ব্যাংকিং সেক্টরে যখন ইনভেস্টমেন্টটা হয় এবং এনবিএফআই সেখানে ধরে নেওয়া হয় যে এখানে প্রথম বা প্রাইমারি রেগুলেটর এবং আপনার স্টক এক্সচেঞ্জ থাকে, দেন আপনার বিসেক থাকে এবং ফাইনালি বাংলাদেশ ব্যাংক থাকে। তো সেই ক্ষেত্রে যে মানে বিনিয়োগকারীরা যে ট্রাস্টটা ওনারা দিয়েছিলেন, দে পুট দেয়ার কনফিডেন্স ইন দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখানে প্রথমত অবশ্যই অডিটরদের রেসপন্সিবিলিটি অ্যান্ড দেন দ্য রেগুলেটরি রেটিফিকেশন যেহেতু ছিল ইন অল দ্য ব্যালেন্স শিটস, কারণ এখানে হচ্ছে যে আপনার গত ১ বছরের একটা ঘটনা না, এটা ইট হ্যাজ বিন গোয়িং অন ফর লাস্ট 15 ইয়ার্স, রাইট, অর 10-15 ইয়ার্স। যার দরুন এটা আপনার বিনিয়োগকারীদেরকে আমরা শুধুমাত্র যে বিনিয়োগকারীদের ইগনোরেন্সকে ব্লেম দিতে পারি সেটা না। প্রথমেই হচ্ছে যে ইট ওয়াজ অ্যান অর্কেস্ট্রেটেড গেম, যে বাই দ্য সার্টেন পিপল, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ ছিল এখানে, এবং সেখানে একটা স্কিম হিসেবে এটা বলা যায় যে বিনিয়োগকারীদেরকে নিঃস্ব করা এবং ডিপোজিটারদেরকে নিঃস্ব করা, ব্যাংকিং সেক্টরকে একটা ঝুঁকির মধ্যে ফেলা, সব মিলিয়ে আপনার একটা আনফরচুনেট ইভেন্ট। বাট যেটা আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম যে আমরা যেহেতু আমরা মার্কেটে আছি ইন্টারমিডিয়েটস হিসেবে এবং আমাদের ধরেন এই ক্ষেত্রেই পদচারণা, তো আমরা মোটামুটিভাবে গত কয়েক বছর ধরেই আমরা এই ফ্ল্যাগটা রেজ করেছিলাম যে এখানে যেটা হচ্ছে দ্যাটস নট রাইট। কিন্তু যেহেতু রেগুলেটরি কোনো রেড ফ্ল্যাগ রেজ করা হয় নাই বা নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য রেগুলেটরি সাইড, সেক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে একদম পুরোপুরি আপনি মানে দ্য এন্টায়ার ব্লেম ক্যানট বি গিভেন টু দ্য ইনভেস্টার্স, বিকজ এখানে যেটা আমি বললাম যে ইট ওয়াজ এ রেগুলেটরি ফেইলিওর। জি, আপনি বলছিলেন রেড ফ্ল্যাগ বলে আসছিলেন, নিয়ন্ত্রক সংস্থা এক্ষেত্রে পাত্তা দেয়নি। আরেকটি বিষয় আমি জানতে চাই, যে কোনো কোম্পানির তালিকাভুক্তি এবং তালিকাচ্যুতি যে কোনোর ক্ষেত্রেই কিন্তু নিয়ন্ত্রক সংস্থা অ্যাপ্রুভাল দিয়ে থাকে। তাছাড়া ডিএসসির ওয়েবসাইটে ইপিএস, এনএভি, ডিভিডেন্ড ডিক্লারেশন সব দিয়ে আসে। তাহলে বিএসইসির দায়িত্ব হচ্ছে শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ করা। এবং আমরা কয়েকদিন আগে জেনেছি যে বিএসইসি চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগকারী স্বার্থ সংরক্ষণ করার জন্য। তাহলে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হয়েছে কিভাবে? বিনিয়োগকারীদের তো অবশ্যই স্বার্থ সংরক্ষিত হয়নি। আমরা যেটা বলতে যাচ্ছি যে ধরেন আমরা সবাই জানি যে ৫ই আগস্টের আগের চিত্র এবং পরের চিত্র, যে বিসেক যেটা আপনার করেছে সেটা তো ইন দ্য ভেরি রিসেন্ট টাইম ওনারা চিঠি দিয়েছে। বাট এই বিসেক যখন আপনার এই বিসেক বলতে আমি কমিশনকে বোঝাচ্ছি যে যখন থেকে ওনারা টেক ওভার করেছে, বাই দ্য টাইম দ্য ডিজাস্টার্স ওয়ার টেকেন প্লেস, এবং বা ধরেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে প্রশাসন লেড বাই দ্য গভর্নর অ্যান্ড ডিপুটি গভর্নর, সেখানে আপনার ওনারাও এটা ইনহেরিট করে যাচ্ছেন। তো এখন আমরা যখনই কথা বলি পারসেপশনালি ধরা হয়েছে যে আমরা এক্সিস্টিং যারা কারেন্ট
পজিশন আছে তাদের ব্যাপারে বলছি, আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে গত বহু বছর ধরে এই অনিয়মগুলি হয়ে আসছে। হ্যাঁ, এবং সেখানে যে অনিয়মগুলি হয়েছে সেখানে উইথ দ্য আপনার অফকোর্স উইথ দ্য নলেজ অফ দ্য রেগুলেটরি বডিজ। জি তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলে আসছি যে বিনিয়োগকারীরা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হওয়াটা, এটা আনজাস্টিস টু দ্য ভেরি রিটেল স্মল অর্ডিনারি কমন শেয়ার হোল্ডার্স। এখানে জি যেহেতু অল পার্টিস হ্যাভ বিন টেকেন ইনটু কনসিডারেশন, আমরা আমরা বলছি যে এখানে আপনার শুধুমাত্র যে ডিপোজিটররা টাকা পাবে তা না, যারা কাজ করেছিল ব্যাংকগুলিতে এবং এখন পর্যন্ত করছে, দে অল উইল বি রিটেইনড। তো জি সেখানেও আমরা ধরেন যদি ওরা থাকতে পারে, কারণ ওরা তো অ্যাটলিস্ট দে নিউ হুম যে এখানে কি হচ্ছিল, তো জি ওরাও যদি থাকতে পারে এবং যাদের অ্যাক্সেস টু ইনফরমেশন ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড, আমি বলছি ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারী বা এনি কমন শেয়ার হোল্ডার, তাদেরকেই যদি আমরা শুধু পানিশমেন্টের আওতায় নিয়ে আসি যে বিকজ দে হ্যাভ ইনভেস্টেড ইন দ্য স্টক মার্কেট, সেটা আমার মনে হয় যে for I mean in the long run may not be a good example for the capital market. জি, আমাদের এক্ষেত্রে আপনি উচিত বলছেন যে যে লং রানে গুড এক্সাম্পল হবে না, কিন্তু এখন লং রানে ভালো এক্সাম্পলের জন্য এই শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এখনো কোনো উপায় রয়েছে কি? উপায় বলতে আপনি ধরেন একটা স্পেশাল কনসিডারেশন আই মিন মেবি গিভেন একটা একটা স্কিম, যেটা আমরা বলছি যে ইকুইটি সোয়াপ লাইক সে একদম, মানে আপনার এটা প্রথমেই তো বের করতে হবে যে অ্যাকচুয়ালি হু আর দ্য রিয়েল কমন শেয়ার হোল্ডার্স আদার দ্যান দ্য স্পন্সর্স অর দ্য বোর্ড মেম্বার্স, রাইট, অর দ্য রিলেটেড পার্টিস। সেখানে আপনার দেখা যাবে, আমার মনে হয় না যে খুব বেশি কমন শেয়ার হোল্ডার্স পাওয়া যাবে এই 5টা ব্যাংকে। না, এই সাইফুল ভাই, আপনাকে একটু আমি কারেক্ট করে দিচ্ছি। আপনি যদি জানেন যে 582 কোটি যে মোট শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার হোল্ডারের 220 কোটি শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে তাদের 220 কোটি, স্পন্সর ডিরেক্টর মাত্র 139 কোটি, তাহলে সবচেয়ে বেশি হোল্ডিং। এটা হচ্ছে যে অন দ্য ফেস অফ ইট, বাট আমরা অনেক ব্যাংকে দেখেছি যে মানে স্পন্সর দে হ্যাভ বিন ওনিং দ্য শেয়ারস ইন দ্য স্ট্রিট নেমস অর থার্ড পার্টি নেমস, রাইট। জি, তো বোঝা এগুলো গেছে। আসলে বের করে কমন শেয়ার হোল্ডারকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাদেরকে একটা স্কিমের মাধ্যমে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ইকুইটি সোয়াপ। যে ধরেন আমার যে 5টা ব্যাংক ইজ আপনার টেকেন বাই দ্য গভর্নমেন্ট একটা বেল আউট প্রসেসের থ্রুতে, সেখানে আমার যদি কোনো ব্যাংকে বা 2টা বা 4টা ব্যাংকের শেয়ার থাকে, সেই শেয়ারগুলির অ্যাগেনিস্টে একটা ভ্যালুয়েশন করে আমাকে নতুন যে ব্যাংকটা করা হবে সেখানে যদি আমাকে কিছু শেয়ার দেওয়া হয়, অ্যান্ড দ্যাট কুড বি এ গুড স্কিম, যে একটা ইকুইটি সোয়াপের মাধ্যমে যে আমি নিঃস্ব হয়ে গেলাম না, কারণ এই 5টা ব্যাংক চলার মতো অবস্থায় ছিল না, কিন্তু চলার মতো অবস্থায় যদি থাকতো তাহলে অ্যাটলিস্ট মানে আই কুড হ্যাভ রিটেইন সাম ভ্যালু অফ মাই ইনভেস্টমেন্ট। জি, এই যে আপনি ইকুইটি সোয়াপিং এর কথা বললেন, প্রশাসক নিয়োগের আগে এই সিদ্ধান্তটি নেওয়া হলো না কেন? কারণ তাহলে কি পুঁজিবাজার সবসময় অবহেলিত থেকে যায় বাংলাদেশ ব্যাংকের কাছে, অর্থ মন্ত্রণালয়ের কাছে? ওয়েল, আপনার শুধু যে বাংলাদেশ ব্যাংক তো না, এটা তো একটা সামগ্রিক সিদ্ধান্ত ছিল। আপনার জানুয়ারি মাসেই আমরা একটা চিঠি দিয়েছিলাম টু দ্য সেন্ট্রাল ব্যাংক, যে যে কোনো লিস্টেড কোম্পানির ব্যাপারে যখন কোনো ডিসিশন না হয়, মেজর ডিসিশন না হয়, তখন আমাদেরকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন, যারা আমরা কিনা অল স্টেক হোল্ডার ইন্টারেস্টটা প্রোটেক্ট করার চেষ্টা করছি, যে আমাদেরকে যাতে একটা পার্টি করা হয়। আনফর্চুনেটলি এটা করা হয়নি, বাট আমি এখনো বলবো যে ভবিষ্যতে এই ধরনের কোনো চিন্তা ভাবনা যখন করা হয়, মেজর ডিসিশন না হয়, আমাদেরকে যাতে ইনক্লুড করা হয়, সো দ্যাট আমরা উই ক্যান রিপ্রেজেন্ট দ্য কমন শেয়ার হোল্ডার্স, উই ক্যান রিপ্রেজেন্ট দ্য মার্কেট ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড অলসো দ্য মার্কেট। তো সেখানে যদি এটা হতো, তাহলে হয়তো আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসেই আমরা বলতাম যে এই স্কিম যেটা হচ্ছে সেটার মধ্যে দ্য কমন শেয়ার হোল্ডার শুড বি ইনক্লুডেড। জি, অনেক বাজার বিশ্লেষক বলছেন যে এখন আসলে একটি মাত্র উপায় রয়েছে, সেটা হচ্ছে আইনের আশ্রয় নেয়া। আইনের আশ্রয় যদি সাধারণ বিনিয়োগকারী নেওয়া শুরু করে, তাহলে কি আসলে তারা তাদের স্বার্থ নিজেরাই নিজের স্বার্থ সংরক্ষিত করতে পারবে কিনা? আইনের ব্যাপারটা হচ্ছে কি, আইন তো সবার জন্য ওপেন, রাইট, ইউ ক্যান অলওয়েজ গো টু দ্য কোর্ট এনি টাইম, যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি যেতে পারেন। কিন্তু আমরা যাদের কথা বলছি ওরা হচ্ছে কিন্তু খুব কমন শেয়ার হোল্ডার, বুঝছেন। আইনি প্রসেসে যে ওনারা যেতে পারেন, অবশ্যই এককভাবে যেতে পারেন, ওনারা গ্রুপ ওয়াইজ যেতে পারেন, বাট এই আইনের রেমেডি হতে অনেক লম্বা সময়ের ব্যাপার, বুঝছেন, অ্যান্ড ইটস ভেরি এক্সপেন্সিভ ফর দ্য কমন শেয়ার হোল্ডার্স। মানে যদি আপনার ধরেন কনসিডারেবল অ্যামাউন্ট অফ শেয়ারসকে হোল্ড করে উনি যেতে পারে বা ওনারা যেতে পারে, কিন্তু আমরা যাদের কথা বলছি
দে আর ভেরি স্মল রিটেল ইনভেস্টার্স। ওনাদের পক্ষে বাংলাদেশের যে আইনি কাঠামো, সেই আইনি কাঠামোর মধ্যে ফাইট ব্যাক করা এগেনস্ট দ্য গভর্নমেন্ট অর এ গভর্নমেন্ট ডিসিশন অর দ্য সেন্ট্রাল ব্যাংক অর এনি অফ দ্য রেগুলেটরি বডিজ ইজ নিয়ার ইম্পসিবল। আমরা সেটা অপশন ইজ অলওয়েজ দেয়ার, বাট আমরা আশা করবো যে তার আগেই যে সরকার থেকে একটা সিদ্ধান্ত আসবে যে কোনো স্কিমে ওনাদেরকে কম্পেনসেট করা যায় কিনা। জি, এক্ষেত্রে আপনি যেটা বললেন সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে একা আইনের আশ্রয় নেওয়াটা সম্ভব না। এক্ষেত্রে আপনারা রেগুলেটর রয়েছে, বিএসইসি রয়েছে, প্রাইমারি রেগুলেটর রয়েছে, ইন্টার যে গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদের মধ্যেও তো আইনি লড়াই চলতে পারে স্বার্থ রক্ষার জন্য। এখন স্বার্থ রক্ষার জন্য সর্বশেষ একটি ফাইট করার সময় এসছে কিনা? ওয়েল, আপনার এটা যেটা হয়েছে যে সেটা তো রিয়েলিটি যে 5টা ব্যাংক অ্যাকচুয়ালি ব্যাংকরাফট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন ধরেন আমরা একটা অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্ট করি, আমরা অ্যাসোসিয়েশন থেকে আমরা যেতে পারি, কিন্তু যেটা আমরা কি করবো, ইটস নট দ্যাট দ্য ব্যাংক হ্যাভ মোর অ্যাসেটস দ্যান লাইবিলিটিস। এখানে আমি যে ফাইট ব্যাক করে যে আমি খুব একটা বেশি গেইন করতে পারবো সেটা তো না, কিন্তু যেটা এখন করা উচিত সেটা হচ্ছে যে আপনার সবাইকে অ্যাকোমোডেট করা উচিত। আইনি মানে আপনি আমাকে ইউ ক্যান অলওয়েজ রিডাইরেক্ট মি টু দ্য কোর্ট অর টু দ্য লিগাল প্রসিজিওর, but it's a endless procedure in Bangladesh, as we all know, and it's quite expensive for someone, I mean, who are not holding, I mean, who have not bigger interest, like say, আমি আজকে যদি বোর্ড মেম্বার হতাম, if I was the chairman of the company holding 10% share, সেখানেও একটা ফাইট ব্যাক করার। কিন্তু দেখেন আপনার যারা স্পন্সর, ওনারা কিন্তু আইনের পথে যাচ্ছেন না, কারণ ওনারা জানে যে they have left nothing in the banks, they have taken all the juices and creams from the bank. So the sufferers যেটা empty handed হচ্ছে only the common shareholders. জি, ওনাদের পক্ষে তো বা আমাদের মতো সাধারণ লোকের পক্ষে যে একটা আইনি প্রক্রিয়া বহু বছর থাকা is not feasible, I mean financially feasible. জি, জি, আমরা বুঝলাম যে আসলে লুটপাট করেছে কারা আর শাস্তি পাচ্ছে কারা। তারপরেও আশার আলো রাখা যেতেই পারে যে তাদের আসলে স্বার্থ বিবেচনা করা হবে কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কর্তৃপক্ষকে বলার জন্য যে আসলে এই উপায়গুলো রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে। থ্যাংক ইউ আপনাকে এবং দর্শক মণ্ডলীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রিয়সী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।